অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের লেখা নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ গল্পের দ্বিতীয় পর্ব। রেবেকা নুহাশকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কাপড় পরে তৈরি হচ্ছে। মিনহাজ বলল, আমি সঙ্গে যাই? রেবেকা বলল, না, তুমি না, তুমি তোমার বন্ধুদের কাছে যাও, ওদের সঙ্গে গল্প করো। পূর্ণিমার পরের রাতেও সুন্দর জ্যোৎস্না হয়, যাও শালবনে গিয়ে জ্যোৎস্না দেখে আসো। চেষ্টা করলে আজও নিশ্চয়ই জিপটা জোগাড় করা যাবে। মিনহাজ করুণ গলায় বলল, শুধু শুধু রাগ করছো কেন? আমি মোটেই রাগ করছি না, ঝগড়াও করছি না। অতীতে অসংখ্যবার ঝগড়া করেছি, কুৎসিত ঝগড়া করেছি। এখন ঠিক করেছি আর না, তোমাকে আমি আর কখনো বিরক্ত করব না। আমি চাই না তুমিও আমাকে বিরক্ত করো। আচ্ছা, আমি আর বিরক্ত করব না। আমি কি করলে তুমি বিরক্ত হও তার একটা লিস্ট করে বসার ঘরে টানিয়ে রাখো। এখন থেকে আমি লিস্ট মেনে চলব। সস্তা রসিকতা আমার সঙ্গে করবে না। এই ধরনের সস্তা রসিকতা আগে অনেকবার শুনেছি, এগুলো পুরনো হয়ে গেছে। ও আচ্ছা, নতুন কিছু কি বলবো? নতুন কিছু বলতে হবে না, বরং আমি তোমাকে নতুন কিছু বলি। অফিস থেকে আমার একটা কোয়ার্টার দেবে, আমি নুহাশকে নিয়ে ওই কোয়ার্টারে চলে যাব। আমি সেখানে যেতে পারবো না? না। কবে দিচ্ছে কোয়ার্টার? খুব শিগগিরই দেবে। অল্প কিছুদিন আমি এই বাড়িতে আছি, সেই অল্প কিছুদিন তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে খুব ভালো হয়। বাড়ি থেকে বের করে দিচ্ছ? রেবেকা জবাব দিল না। নুহাশের কান্না পেতে লাগল। মা বাবার সঙ্গে এরকম ঝগড়া করছে কেন? কই, বাবা তো ঝগড়া করছে না। বাবা জ্যোৎস্না দেখতে গিয়েছে তো কি হয়েছে? জ্যোৎস্না দেখতে ভালো লাগে, তাই দেখতে গিয়েছে। মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে নুহাশের ভালো লাগে না, মা কেমন গম্ভীর হয়ে থাকে। বাবাকে নিয়ে যাবার মধ্যে অনেক রকম মজা আছে। রিক্সা দিয়ে যাবার সময় যদি দেখা যায় একজন আমড়াওয়ালা যাচ্ছে, তখন নুহাশকে কিছু বলতে হবে না। বাবা নিজেই বলবে, আমার খুব আমড়া খেতে ইচ্ছে করছে রে নুহাশ, কি করা যায় বলতো? আমরা কিনবো? খেতে ইচ্ছে করলে কিনে ফেলো। দুজন দুটো আমরা কিনে খেতে খেতে যাই, কি বলিস? আচ্ছা। দুটো আমরা কেনা হতো, বাবা আমরায় কামড় দিয়েই বলতেন, বরিশালের আমরা, বসে বসে কামড়া। বেলুনওয়ালাকে রাস্তায় দেখা গেলে বাবা অতি অবশ্যই রিক্সা থামিয়ে বলবে, দেখি আমাদের দুজনকে দুটো বেলুন দাও তো, অনেক দিন আমি বেলুন নিয়ে খেলি না, খেলতে ইচ্ছে করছে। কত রকম মজা যে বাবা করে। রিক্সায় যাবার সময়ও মাঝে মাঝে তাকে ঘাড়ে বসিয়ে রাখে, হাসতে হাসতে বলে, লোকজন কিরকম অবাক হয়ে তাকাচ্ছে দেখ রে নুহাশ, সবাই ভাবছে এই মেয়েটা এত লম্বা হলো কি করে। আমার ভয় করছে বাবা। বেশি ভয় করছে? হুম। আমি কি শিখিয়ে দিয়েছি? ভয় পেলে কি করতে হয়? একটা গান গাইতে হয়। তাহলে সেই গানটা গলা ছেড়ে গেয়ে ফেল। আমার লজ্জা করছে বাবা। লজ্জা করার কিছু নেই। আচ্ছা, আমিও গাচ্ছি, আমার সঙ্গে গাইলে আর লজ্জা করবে না। দুজন একসঙ্গে গাইতে থাকলো, দূর করো দূর করো দূর করো ভয়, দূর করো হে দূর করো হে। মার সঙ্গে বেরোলে এরকম কোনো মজা নেই। চটপটি খেতে ইচ্ছে করলে মাকে বললে লাভ হবে না। মা বলবে, এসব খেতে হয় না, চটপটি ভর্তি থাকে জীবাণুতে, কিলবিল করতে থাকে জীবাণু, নোংরা কুৎসিত সব জীবাণু। ঝালমুড়ি খেতে ইচ্ছে করলে মা বলবে, তাকিয়ে দেখো ঝালমুড়িওয়ালার হাতে কি ময়লা, সে তার ময়লা হাতে মুড়ি মেখে দেবে, ওই মুড়ি খেলেই অসুখ হবে। তারপরেও অবশ্যই মার সঙ্গে বেড়াতে যাওয়ার অন্যরকম মজা আছে। মা এক হাতে তাকে জড়িয়ে ধরে রাখে, কি যে ভালো লাগে, এত আনন্দ হয়। ডাক্তার সাহেব বললেন, তারপর খুকি, তোমার নাম কি? নুহাশ। বাহ, কি সুন্দর নাম। দেখি খুকি, জিভটা বের করো তো। নুহাশ জিভ বের করল,
ডাক্তার সাহেব বললেন, নুহাশ নামের মানে কি খুকি? কি অদ্ভুত ডাক্তার, জিভ বের করে প্রশ্ন করছে। নুহাশ নামের মানে কি? জিভ বের করে রেখে কেউ কি কথা বলতে পারে? ডাক্তার সাহেব নিজে পারবেন? কি খুকি, নামের অর্থ বলতে পারছো না কেন? নুহাশ জিভ ভেতরে ঢুকিয়ে বলল, নুহাশ শব্দের অর্থ হল কম দামি ধাতু। কম দামি মানে? লোহা, পিতল, এইসব। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন, ধাতুর নাম যদি রাখতে হয় তাহলে রাখা উচিত দামি দামি ধাতুর নামে, যেমন প্লাটিনাম, সোনা, রূপা। খুকি, জিভ ভেতরে ঢুকিয়েছ কেন? জিভ বের করো। কে রেখেছে এই নাম? নুহাশ বলল, আমার বাবা রেখেছেন। আহা, জিভ ভেতরে ঢুকালে। বাচ্চাদের নিয়ে এই যন্ত্রণা, কথা শুনতে চায় না। ডাক্তার সাহেব নানান ধরনের পরীক্ষা করলেন, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করলেন। হাঁটুতে ব্যথা হয় কিনা, গভীর রাতে খিদে পায় কিনা, চোখ দিয়ে পানি পড়ে কিনা, ঠোঁট শুকিয়ে যায় কিনা। শেষমেশ বললেন, আমি তো তেমন কিছু পাচ্ছি না। রেবেকা বলল, হঠাৎ হঠাৎ জ্বর আসে, আকাশ পাতাল জ্বর। ডাক্তার বললেন, আকাশ পাতাল জ্বর আবার কি? অনেক বেশি জ্বর, 104, 105। আমি কিছু টেস্টের কথা লিখে দিয়েছি, থরো চেক আপ হোক। কোনো একটা ভালো জায়গা থেকে টেস্টগুলো করাবেন। ব্যাঙের ছাতার মতো ল্যাবরেটরি গজিয়েছে, একজনের টেস্টের সঙ্গে আরেকজনের টেস্ট মিলে না। আমাদের চিকিৎসা করতে হচ্ছে অনুমানে। আপনি টেস্টগুলি করিয়ে দিন, 15 দিন পরে আসুন। ও কি খুকি, তুমি এখনো জিভ বের করে আছো কেন? নুহাশ বলল, আপনি তো জিভ ভেতরে ঢোকাতে বলেননি। ডাক্তার সাহেব হো হো করে হেসে ফেললেন। নুহাশ মনে মনে বলল, আজ সারাদিনে একজন মাত্র মানুষকে হাসাতে পেরেছি। কোনো রকমে আরো দুজনকে যদি হাসানো যেত তাহলে চমৎকার হতো। রাস্তায় নেমে রেবেকা বললেন, কিছু কিনতে ইচ্ছে করছে নুহাশ? না। ইচ্ছে করলে বলো। চকলেট? চকলেট খেতে ইচ্ছে করছে? হুম। রেবেকা 300 টাকা দিয়ে 1 টিন ক্যাডবেরিজ চকলেট কিনলেন। আজ সে বেতন পেয়েছে, বেশ কিছু টাকা ব্যাগে। নুহাশের জন্য কখনো তেমন কিছু কেনা হয় না, অসুস্থ মেয়ে। রিকশায় উঠে রেবেকা বলল, টিনটা খুলে একটা মুখে দাও মা। নুহাশ বলল, বাবাকে নিয়ে খুলব। বাবাকে কি তোমার বেশি ভালো লাগে মা? নুহাশ চুপ করে রইল। বাবাকে তার আসলেই অনেক বেশি ভালো লাগে, কিন্তু মাকে এই কথা বললে মা মন খারাপ করবে। নুহাশ, কথা বলছো না কেন? বাবাকে কি তোমার বেশি ভালো লাগে? না। আমাকে বেশি ভালো লাগে? না। তাহলে কি দাঁড়ালো? কাউকেই ভালো লাগে না? দুজনকে সমান সমান ভালো লাগে। দেখো মা, তুমি এখন কথা বলছো ডিপ্লোমেটের মতো। ডিপ্লোমেট কি জানো তো? ডিপ্লোমেট হচ্ছে রাজনীতিবিদ। এরা কি করে? এরা সবাইকে সুখী করতে চায়। তোমার যা বয়স তাতে সবাইকে খুশি করার দরকার নেই। তুমি যদি তোমার বাবাকে বেশি ভালোবাসো তাহলে সেটা বলবে। সত্যি কথা বলার অপরাধে তো তোমাকে আমি শাস্তি দেব না। আমি তোমাকেই বেশি ভালোবাসি মা। তোমার বাবাকেও নিশ্চয়ই তুমি একই কথা বলো। তাকেও নিশ্চয়ই তুমি বলো, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি বাবা। না, বলি না। তুমি সবসময় জানতে চাও কাকে বেশি ভালোবাসি। বাবা কখনো জানতে চায় না। জানতে চাইলে বলতে? হুম। তাহলে কি মিথ্যা কথা বলা হলো না? একই সঙ্গে কি দুজনকেই বেশি ভালোবাসা যায়? যায়। রেবেকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শোনো নুহাশ, আজ রাতে তোমাকে কিছু জরুরি কথা বলা হবে। তুমি চকলেট খেতে খেতে খুব মন দিয়ে কথাগুলো শুনবে।
আচ্ছা, তোমার হয়তো শুনতে ভালো লাগবে না, তবু শোনা দরকার। আচ্ছা, দেখি জ্বর আছে কিনা। রেবেকা জ্বর দেখল। তার মুখ বিষণ্ণ হয়ে গেল। সে নিচু গলায় বলল, হুম, আবার জ্বর আসছে মনে হচ্ছে। কি হচ্ছে এসব? দুদিন পর পর জ্বর। রেবেকা বাড়ি ফিরে গিয়ে দেখল হুলস্থুল অবস্থা। মিনহাজ রান্না করছে। মোনার মা শুকনো মুখ করে একটু দূরে দাঁড়িয়ে, ঘরময় থালাবাটি ছড়ানো। খাবার টেবিলের উপর একটা বঁটি, সবজি কাটা হচ্ছে টেবিলে। মিনহাজ হাসি মুখে বলল, রান্না করছি, রান্নাবান্না করে তোমার মন ভোলানোর চেষ্টা। কি রান্না হচ্ছে জানো? হাঙ্গেরিয়ান গোলাস। অপূর্ব। একবার খেলে কোরমা পোলাও মুখে রুচবে না। কোরমা পোলাও মুখে দিয়ে থু করে ফেলে দিবে। রেবেকা কিছু না বলে শোবার ঘরে ঢুকল। নুহাসকে শুইয়ে দিল বিছানায়। নুহাস বলল, মা, আমি বাবার রান্না দেখব। না, তোমাকে বাবার রান্না দেখতে হবে না। আমার দেখতে ইচ্ছে করছে মা। অন্য আরেকদিন দেখবে। রেবেকা শোবার ঘরের বিছানায় বসে আছে। তার মাথা ধরেছে। মিনহাজের ছেলে মানুষই হইচই অসহ্য বোধ হচ্ছে। এর চেয়ে সে বন্ধুর বাড়িতে থাকলেই ভালো হতো। মুনার মা এসে বলল, বাড়িওয়ালা আসছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। রেবেকা বিরক্ত স্বরে বলল, আমার সঙ্গে কি কথা? নুহাসের বাবা ঘরে আছে, তার সঙ্গে কথা বলতে বল। বলছিলাম, উনি আপনার সাথে কথা বলতে চায়। বসতে বল, আমি যাচ্ছি। বাড়িওয়ালা সিদ্দিক সাহেব অন্য বাড়িওয়ালাদের মতো না। তিনি বেশ ভদ্র, কথাবার্তায় অমায়িক। নতুন মাস শুরু হওয়া মাত্র ভাড়ার জন্য তাগিদের পর তাগিদ পাঠানোর অভ্যাস তার নেই। রেবেকা বলল, কেমন আছেন? সিদ্দিক সাহেব বললেন, ভালো আছি। কি ব্যাপার বলুন তো? সিদ্দিক সাহেব বিব্রত গলায় বললেন, না, তেমন কোনো ব্যাপার না, অকারণেই এসেছি বলতে পারেন। অকারণে তো আসেননি, নিশ্চয়ই কোনো কারণে এসেছেন, বলুন। বাড়ি ভাড়া নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বাড়ি ভাড়া বাড়াতে চান? আরে না, বাড়ি ভাড়া বাড়াবো কেন? বছর বছর বাড়ি ভাড়া বাড়ানোর অভ্যেস আমার নেই। 2 বছর তো আছেন আমার এখানে, 2 বছরে বাড়ি ভাড়া বাড়িয়েছি? না, আমি এসেছি কারণ অনেকদিন বাড়ি ভাড়া দেওয়া হয় না। রেবেকা বিস্মিত হয়ে বলল, অনেকদিন বাড়ি ভাড়া দেওয়া হয় না মানে? কতদিন দেওয়া হচ্ছে না? এই নিয়ে মাস 5 ভাড়া বাকি পড়ল। সে কি? সিদ্দিক সাহেব বললেন, টাকা পয়সার সমস্যা সময় সময় হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই বরং বিচিত্র। তবুও একসঙ্গে অনেক জমে গেলে। আমি আগামীকালই আপনার বাড়ি ভাড়া মিটিয়ে দেব, এ নিয়ে চিন্তা করবেন না। না না, আমি চিন্তা করি না। আজ তাহলে উঠি। সিদ্দিক সাহেব উঠে গেলেন। রেবেকার চোখে পানি এসে গেল। এ কি কাণ্ড! বাড়ি ভাড়া মিনহাজের দেয়ার কথা। রেবেকা সংসার চালানোর যাবতীয় খরচ দেয়। মিনহাজের শুধু বাড়ি ভাড়া, গ্যাস আর ইলেকট্রিসিটির বিল দেবার কথা। সে যখন 5 মাস বাড়ি ভাড়া দেয়নি, গ্যাস ইলেকট্রিসিটির বিলও দেওয়ার কোনো নিশ্চয়তা নেই। রেবেকা রান্নাঘরে ঢুকল। মিনহাজ কড়াইয়ে তেল চাপিয়েছে। সে খুব ব্যস্ত। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে। গুনগুন করে গানও গাওয়া হচ্ছে। আজি এ বসন্তে কত ফুল ফুটে, কত পাখি গায়। রেবেকা শীতল গলায় বলল, গান বন্ধ করো, তোমার সঙ্গে আমার কথা আছে। মিনহাজ হাসি মুখে বলল, তুমি কি বলবে আমি তা জানি। সিদ্দিক সাহেব এসেছিলেন, সেই খবর পেয়েছি। 5 মাস বাড়ি ভাড়া দেওয়া হয়নি, এই তো। এইটা কোনো বড় ব্যাপার না। তোমার ধারণা খুব তুচ্ছ ব্যাপার? ইয়েস মাই ডিয়ার ইয়াং লেডি, আমার তাই ধারণা। আমি যখন পুরো ব্যাপারটা ব্যাখ্যা করব, তখন তোমারও তাই ধারণা হবে। তুমি বসার ঘরে বসো, আমি রান্না শেষ করেই আসছি।
10 মিনিটের বেশি সময় লাগবে না। রেবেকা বসার ঘরে এসে চুপচাপ বসে রইল। মিনহাজ ঘরে ঢুকলো আধ ঘন্টা পর। মিনহাজের হাতে 2 কাপ চা। চা বানিয়ে আনলাম। চা খেতে খেতে আবার ব্যাখ্যা শোনো। মুখ এমন গম্ভীর করে রাখার দরকার নেই। তুমি এমন ভান করছো যেন নিকট আত্মীয় কেউ মারা গেছে। কেউ মারা যায়নি, সবাই ভালো আছে। তুমি কি বলতে চাচ্ছ তাই বলো। ব্যাপার হলো কি, বদরুলের মা অসুস্থ হয়ে পড়ল। বুড়ো বয়সে অসুখ বিসুখ হলে সিরিয়াস অবস্থা হয়। জোয়ানদের যেখানে একটা ওষুধে কাজ হয়, বুড়োদের সেখানে লাগে 10টা ওষুধ। চিকিৎসার খরচ চালাতে গিয়ে বদরুলের অবস্থা হয়ে গেল কেরোসিন। কেরোসিনের চেয়েও খারাপ। বদরুলের অবস্থা হয়ে গেল পেট্রোল। আমি তাকে গত 5 মাসের বাড়ি ভাড়ার টাকা দিয়ে সাহায্য করেছি। জনসেবা? জনসেবা না, জনসেবা করার ক্ষমতা কোথায় আমার। বন্ধু সেবা বলতে পারো। বাড়ি ভাড়া তুমি দিচ্ছ না, এটা আমাকে জানাতে অসুবিধা ছিল? ছিল। তুমি রাগ করতে। আমি তোমাকে রাগাতে চাচ্ছিলাম না। তবে তুমি কোনো রকম চিন্তা করবে না। প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য দরখাস্ত করেছি। লোন গ্রান্টেড হয়েছে। চা খাচ্ছ না কেন? চা খাও। রেবেকা চায়ের কাপ হাতে নিল না। শীতল গলায় বলল, নিজের সংসারের প্রতি, নিজের স্ত্রী এবং সন্তানের প্রতি তুমি কোনো রকম দায়িত্ব অনুভব করো না, তাই না? আরে কি যে বলো! দায়িত্ব অনুভব অবশ্যই করি। না, করো না। সামান্যতম দায়িত্বও যদি তোমার থাকতো, তাহলে আমরা বাড়ি ফেরা মাত্র তুমি জিজ্ঞেস করতে ডাক্তার নুহার সম্পর্কে কি বলল। জিজ্ঞেস করেছ? জিজ্ঞেস করিনি, কারণ তোমাদের মুখ দেখেই মনে হয়েছে ডাক্তার বলেছেন সব ঠিকঠাক আছে। ডাক্তার কোনো ওষুধপত্রও দেননি। ওষুধপত্র দিলে সঙ্গে থাকতো। সঙ্গে কিছুই নেই, শুধু নুহাসের হাতে 1 ট্রিং চকলেট। রেবেকা স্বাভাবিক গলায় বলল, নুহাসের জন্মের সময়ের কথা মনে আছে? কোন কথা বলো তো? নুহাসের জন্মের 1 সপ্তাহ আগে তুমি যে দেশ ভ্রমণে বের হয়ে গেলে। ও আচ্ছা, বাংলাদেশের এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যাওয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া? হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া। তুমি জানতে যে কোনো দিন নুহাসের জন্ম হতে পারে। তা জেনেও আমাকে একা ফেলে তুমি তোমার সেই বিখ্যাত টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ শুরু করলে। কেন করলে? এরও একটা ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা। শুনলেই তোমার মনে হবে ঠিক ওই সময়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ ছিল খুবই প্রয়োজনীয়। ব্যাখ্যাটা শুনবে? না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে 11 বছর। এই 11 বছর শুধু ব্যাখ্যাই শুনছি, আর শুনতে ইচ্ছে করছে না। আমি খুব খুশি হব তুমি যদি এই বাসা ছেড়ে এখন চলে যাও। তোমাকে আগেও একবার বলেছি, আজও বলছি, আমি তোমার সঙ্গে বাস করতে পারবো না। এখন চলে যেতে বলছো? হ্যাঁ, এখনই চলে যেতে বলছি। যাবার সময় তোমার হাঙ্গেরিয়ান গ্যালাস নিয়ে যাও। এই বস্তু আমি খাবো না। আমি আমার মেয়েকেও খেতে দেব না। লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে না? না, তোমাকে আমি শাস্তি দিচ্ছি না। তোমাকে আমি যা দিচ্ছি তা হচ্ছে মুক্তি। রেবেকা উঠে দাঁড়ালো। মুনার মাকে বলল, খাবার যা রান্না হয়েছে একটা টিফিন ক্যারিয়ারে ভরে নিয়ে আসো। পুরোটা টিফিন ক্যারিয়ারে ঢোকাবে, এতটুকুও যেন না থাকে। রেবেকা মিনহাজের সামনে টিফিন ক্যারিয়ার রেখে সহজ স্বাভাবিক গলায় বলল, এই নাও তোমার খাবার। এখন যেখানে ইচ্ছে চলে যেতে পারো। সত্যি সত্যি যেতে বলছো? হ্যাঁ, বলছি। তোমাকে দেখলে আমার মেজাজ খারাপ হবে, ঝগড়া করব। এসব আর ভালো লাগছে না। তুমিও শান্তিতে থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। দয়া করে এখন উঠো। মিনহাজ উঠল, ক্লান্ত গলায় বলল, আচ্ছা যাচ্ছি, টিফিন ক্যারিয়ারটা থাকুক। খাবারটা ভালো হয়েছে। আমি মানুষ খারাপ, কিন্তু ভালো রাঁধুনি। টিফিন ক্যারিয়ার নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, নিচ্ছি। মুখ এমন কঠিন করে থেকো না তো রেবেকা। যাবার সময় তোমার হাসি মুখে দেখে যাই।
এই পৃথিবীতে হাসি মুখ দেখা দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর কথা বাড়িও না, রাত হচ্ছে, রওনা হয়ে যাও। নুহাসকে দেখে যাই, ও ঘুমোচ্ছে, ওর ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন দেখছি না। আচ্ছা। মিনহাজ টিফিন ক্যারিয়ার নিয়ে বের হয়ে গেল। রাতে নুহাসকে ঘুম থেকে তোলা হলো রাতের খাবার খাওয়ানোর জন্য। নুহাস বলল, বাবা কোথায় মা? রেবেকা বলল, বাইরে গেছে। নুহাস বলল, বদরুল চাচার বাসায়? হতে পারে, আমি জানি না। নুহাসের প্রিয় খাবারের একটি হচ্ছে ডিম ভাজা। প্রিয় খাবারই তাকে দেওয়া হয়েছে। নুহাস বলল, বাবা যে রান্না করেছে সেটা একটু খাবো মা। ওই খাবার ছোটদের জন্য না। তবু একটু খাবো, অল্প একটু। ওই খাবার তোমার বাবা নিয়ে গেছেন। নুহাস বিস্মিত হয়ে তাকাচ্ছে, ঠিক বিশ্বাস করতে পারছে না। রেবেকা বলল, তোমাকে বলেছিলাম না আজ রাতে খুব জরুরি কিছু কথা বলবো তোমাকে? হ্যাঁ, বলেছিলে। ভাত খেতে খেতে আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার বাবা একজন ভালো মানুষ। শুধু ভালো মানুষ বললে কম বলা হবে, খুবই ভালো মানুষ, হাসি খুশি, পরোপকারী। পরোপকারী কি মা? পরোপকারী হচ্ছে যে অন্যের উপকার করে বেড়ায়। ওই যে দেখো, তোমার বদরুল চাচার মা অসুখ হলো, খবর পেয়ে সব কাজকর্ম ফেলে তোমার বাবা পড়ে রইল সেখানে। একে বলে পরোপকার। যে কথা বলছিলাম, তোমার বাবা একজন ভালো মানুষ, সবাই তাকে পছন্দ করে, তুমিও করো, করো না? হ্যাঁ, করি। সবার কাছেই তোমার বাবা প্রিয়, আমার কাছেও একসময় খুব প্রিয় ছিল। এখন না? না, এখন না। শুধু এখন না, অনেক দিন থেকেই প্রিয় না। তোমার সামনেই তো আমরা ঝগড়া করি, করি না? বাবা তো ঝগড়া করে না। তা ঠিক, তোমার বাবা ঝগড়া করে না। সে হাসি মুখে আমার সামনে বসে থাকে। যখন আমি খুব কঠিন কথা বলি, সে হো হো করে হাসে। হো হো করে হাসার মানে হচ্ছে, তোমার কথায় আমি কান দিচ্ছি না, তুমি যা ইচ্ছা বলো, কিছুই যায় আসে না। এই করে সে আমাকে আরও রাগিয়ে দেয়। কাজেই হাসি মুখে সামনে বসে থেকেও কিন্তু সে আসলে ঝগড়া করছে। ঠিক বলছি না মা? হ্যাঁ, ঠিক বলছো। দিন রাত ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর ঝগড়া করতে, রাগারাগি করতে আমার ভালো লাগছে না। আমি ঠিক করেছি, আমি এমন কিছু করব যাতে আর ঝগড়া না হয়। এটা ভালো না মা? হ্যাঁ, খুব ভালো। কি করলে আর কখনো ঝগড়া হবে না আমাদের মধ্যে, তা কি জানো নুহাস? আমি জানি না। দুজন যদি আলাদা থাকি, মাঝে মাঝে তোমার বাবা আসবে, হইচই গল্পগুজব করবে, তোমাকে নিয়ে বেড়াতে যাবে, তারপর আবার চলে যাবে নিজের জায়গায়। বাবা কোথায় থাকবে? সেটা তোমার বাবা ঠিক করবে। তার যেখানে থাকতে ভালো লাগবে সে সেখানেই থাকবে। বন্ধুর বাসায় থাকবে কিংবা হোটেলে থাকবে, আবার একটা বাসা ভাড়া করেও থাকতে পারে। বাবাকে কে রেখে দেবে? রান্নার জন্য সে কোনো একটা লোক রাখবে, কিংবা নিজেই রাঁধবে। আজ সে নিজে রাঁধল না। নুহাস করুণ চোখে তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। রেবেকা বলল, তোমার বাবা এবং আমরা দুজন যদি আলাদা থাকি তাহলে সবার জন্যই ভালো হয়। তোমার বাবার জন্য ভালো হয়, কারণ তাহলে সে নিজের মতো করে থাকতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারে, ঘুরে বেড়াতে পারে, জ্যোৎস্না দেখার জন্য বনে জঙ্গলে থাকতে পারে। আমার জন্য ভালো হয়, কারণ আমিও তাহলে নিজের মতো করে থাকতে পারি, আমাকে ঝগড়া করতে হয় না, তোমার বাবাকে নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। তোমার জন্য ভালো হয়, কারণ তোমাকে তাহলে কোনো ঝগড়া শুনতে হয় না। ঝগড়া শুনতে কি তোমার ভালো লাগে মা? না। কাজে দেখো, তোমার জন্যও ভালো হলো, তোমাকে আর ঝগড়া শুনতে হবে না। এখন যাও, হাত ধুয়ে দাঁত মেজে শুয়ে পড়ো,
আমার বিছানায় শোও। এখন থেকে আমরা দুজন এক বিছানায় শোব। হাত ধুতে ধুতে নুহাস বলল, আমার একা ঘুমোতে ভালো লাগে মা। আমার সঙ্গে ঘুমোতে চাও না? না। তুমি কি আমার উপর রাগ করেছো নুহাস? না, আমি রাগ করিনি। আমার তো মনে হয় করেছো। না, করিনি। নুহাসের ঘুম আসছে না, কিন্তু ঘুমের ভান করে সে শুয়ে আছে। ঘরের কাজকর্ম সেরে অনেক রাতে মোনার মা নুহাসের ঘরে এলো ঘুমোতে। এই ঘরে এসে পাটি পেতে ঘুমোয়। নুহাস মোনার মাকে দেখে বিছানায় উঠে বসে নিচু গলায় বলল, বুয়া, আমার বাবা মা কি ভালো মানুষ না মন্দ মানুষ? মোনার মা হাই তুলতে তুলতে বলল, আল্লাহ পাকের দুনিয়ায় সব মানুষই ভালা, আবার সবাই মন্দ। মানুষ বড় বিচিত্র গো আফা। নুহাসের আরো কিছু কথা জিজ্ঞেস করার ছিল, কিন্তু মোনার মা ঘুমিয়ে পড়েছে। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো খুব মুশকিল। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা গল্প নুহাস এবং আলাদিনের আশ্চর্য চারাক গল্পের দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।